নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না চিচ্ছি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকের প্রিয়া কলেজ থেকে এসেছে, সেই খেয়ে ঘুমিয়েছিল, আর কিন্তু রাত্রে খায়নি। কিন্তু রাত্রে যে ওর তরকারি যেগুলো ছিল সেগুলো ওর দিদা আর কাউকে দিতে পারেনি। বলল পিয়ার তরকারি পিয়াই খাবে, তো ফ্রিজে রেখে দিয়েছিল। সকালে উঠে ওর দিদা সেগুলো গরম করে দিয়েছে, আর ও এখন সকালের ব্রেকফাস্ট বলতে সেই তরকারিগুলো দিয়ে ভাত খাচ্ছে। আর এখন আমি একটা সবজি বানাবো, যেটা কিন্তু আমার শাশুড়ির হাতের রান্না, আমরা খেতে সবাই খুব ভালোবাসি। তো আপনাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করি। তো দেখুন, কাঁকরোলের ডালনা বানাবো। তো কাঁকরোলগুলো গোল গোল করে কেটে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, জিরে একসাথে বেটে নিয়েছি। আর এখানে কড়াইতে বেশ পরিমাণ মতো তেল দিয়েছিলাম, যেটা গরম হওয়ার পরে সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। যেটা একটুখানি ভাজা ভাজা হয়ে সুন্দর একটা অ্যারোমা বেরোলে তারপরে ভাজা আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো। এই আলুগুলোকেও বেশ সুন্দর করে লাল করে কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নেব। তো দেখুন, আলুগুলো বেশ কিন্তু লালচে লালচে করে ভেজে নিয়েছি। নিয়ে যে মশলাটা বানিয়েছিলাম, ওই যে টমেটো, জিরা আর আদা, সেই মশলাটা দিয়ে দিলাম। আর তার সাথে যে মশলার জার ধোয়া জলও কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কিন্তু বেশ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর একটুখানি জাস্ট স্বাদ মতো মিষ্টি দিলাম। ওই ছোটো টি চামচের হাফ টি চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকেও কিন্তু ধীরে ধীরে কষিয়ে নিয়েছি খানিকক্ষণ, প্রায় মিনিট 2 কষিয়ে নিয়েছি। তারপরে যে কাঁকরোলগুলো গোল গোল করে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই কাঁকরোলগুলো দিয়ে সুন্দর করে এর সাথে মিশিয়ে নেব এবং কষিয়েও নেব কিছুক্ষণ টাইম ধরে। তবে এখন কিন্তু আঁচটা একদম হাই করলে হবে না, মিডিয়াম কিংবা লোতে রাখতে হবে। তো দেখুন, কষিয়ে তো নিয়েছি খুব সুন্দর করে। কষাবার পরে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এমন জল দেব যাতে আলুগুলোও একটুখানি বয়েল হয়ে যাবে, ভালো করে সুসিদ্ধ হবে, তার সাথে সাথে কিন্তু পরিমাণ মতো ঝোলটাও থেকে যাবে। তো সেই বুঝেই আমি এখানে জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। বেশ মিনিট 5 মিডিয়াম আছে কিন্তু সুন্দর করে বয়েল করে নিয়েছি। এখন আলুগুলোও বয়েল হয়ে গেছে সুন্দরভাবে, আর আমি যতটা গ্রেভি রাখবো ভেবেছি ততটাই গ্রেভি কিন্তু আছে। এখন শুধু আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর এর ভিতরে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আর হ্যাঁ, যারা ঘি ভালোবাসেন তারাও একটুখানি ঘি দিয়ে দেবেন, দিয়ে এটাকে নামিয়ে নেবেন। এখানে কিন্তু কাঁকরোল আলুর ডালনাটা একদম পুরো রেডি। আর এখন এতে কিন্তু আমি খুব একটা পাতলা গ্রেভি রাখিনি, কারণ এই ডালনাটা খুব একটা পাতলা ভালো লাগে না। একটু মিডিয়াম থাকবে, না খুব টাইট হবে না খুব পাতলা হবে, মিডিয়াম করে নামিয়ে নিয়েছি। আর রান্নাবান্না একদম শেষ পর্যায়ে, তাই মা একদম কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছে। তো চলুন আজকে দুপুরে কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই। পেঁপে দিয়ে ডাল রান্না হয়েছে, মুগ ডাল, আর এখানে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা হয়েছে, তার সাথে কাঁকরোল আলুর ডালনা, লেবু কাটা হয়েছে, আর চিচিঙ্গা ভাজা হয়েছিল, যেটা দেখানো হয়নি, ভাইয়ের পাতে কিন্তু দেখা যাচ্ছে। আজকে শনিবার তো নিরামিষ, তাই আজকে সমস্ত কিছু নিরামিষ রান্না হয়েছে। আর যেদিন থেকে মার এখানে এসেছি না, সেদিন থেকে আর ব্রেকফাস্ট করা হচ্ছে না। সকালবেলা টুকটাক খেয়ে নিই, আর তারপরে তো প্রত্যেক দিন বেরোতে হচ্ছে, তাই আর সকালবেলার ব্রেকফাস্টটা করা হয় না। সকাল সকাল একদম দুপুরের খাবারটা খেয়ে নেওয়া হয়। তো আমি তো ভাইয়ের সাথে খেয়ে নিয়েছিলাম, কারণ ভাই একদম খেয়ে কারখানায় চলে যায়, ও সকালে ব্রেকফাস্ট করে না। আর প্রিয়া তার পরে খেলো, আর মা তো তারপরেও খেয়েছে। তো এখন কিন্তু আমরা 3 জনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এটা ভাবছেন তো? অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়ি। তবে শুধুমাত্র যে দিদির বাড়ি বেড়াতে যাচ্ছি এমন কিন্তু নয়, আমার হাতে আরও অনেক কিছু কাজ আছে। তা দুটো কাজই একসাথে হবে, দিদির বাড়ি বেড়ানোও হবে আর কাজগুলোও মেটানো হবে। দেখুন, কথাই বলে না, যখন যেটা হওয়ার তখনই সেটা হবে। আগের থেকে আপনি আর যতই হাত পা চালান বা যতই চেষ্টা করুন, কারণ এই কথাটা কেন বললাম জানেন তো? আজকে আগের থেকেই তো কথা ছিল যে দিদির বাড়ি যাব, তার জন্য আগে ভেবেছিলাম যে 11টার মধ্যে বেরোবো। তারপরে ভাবলাম না, একটুখানি লেট করে
ভাই খেয়ে একদম কারখানায় চলে যাবে, তারপরে গুছিয়ে 1টার মধ্যে বেরিয়ে পড়ব। কিন্তু না 11টায় বেরোতে পারলাম, না 1টায় বেরোতে পারলাম। সেই এটা ওটা সেটা করতে করতে একদম সেই বেরোলাম 2টোর সময়। তারপরে যাও বা বেরোলাম, বাস স্ট্যান্ডে এসে হলো আর এক ঝামেলা। যতগুলো বাস আসছে সবগুলো বাসে পুরো ঠাসাঠাসি করে লোক দাঁড়িয়ে আছে। আর এই এক 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 করে 3খানা বাস ছেড়ে দিলাম। কিছুতেই বাসে মাকে নিয়ে উঠতে পারলাম না। অ্যাকচুয়ালি উঠার সাহস পেলাম না, কারণ ওই বাসে তো প্রিয়া আর আমি যেভাবে সেভাবে উঠে দাঁড়িয়ে পড়ব, কিন্তু মা ওই বাসে উঠে যেতে পারবে না। মায়ের না হার্টের প্রবলেম আছে, তাছাড়াও মায়ের একটুখানি নার্ভের প্রবলেম আছে, তারপর বয়সও হয়েছে। মানুষের জীবনের বয়সটা একটা বড় ফ্যাক্ট হয়ে যায় না? মানুষ যখন বয়স কম থাকে বা রক্তের জোর থাকে তখন কিন্তু মানুষ অনেক কিছুই করতে পারে, আর যখন রক্তের জোর কমে যায় তখন যে কতটা অসহায় যায় সেটা কিন্তু এখন আমি আমার মাকে দেখে খুব ভালোভাবে বুঝতে পারি। মাকে দেখে ভাবি আমারও একদিন হয়তো এমনই আসবে, যদি সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকি। মা এখন একা আর কোথাও বেরোতে পারে না, অ্যাকচুয়ালি সাহসই পায় না, সবসময় না ভয়ে সিটিয়ে থাকে। দুপাক কোথাও যেতে হলে কারো না কারোর সঙ্গে যেতে চায়। অথচ আমার এই মায়ের একদিন কতই দাপট ছিল তার নিজের সংসারে। ছোট থেকেই তো দেখেছি আমাদের সংসারের সমস্ত দায়িত্ব মায়ের কাঁধে ছিল, ঘরে বাইরে, তারপরে তার সাথে সাথে আমাদের ক্ষেত খন্দ, আমাদের পড়াশুনো, সমস্ত কিছু। বা কোথাও যেতে হলে মাই আমাদের হাত ধরে বেরিয়ে পড়তো, কারণ বাবা সব সময় দিতে পারতো না, আর বাবা না সব ভারী কাজ করতেও পারতো না। কিন্তু মাও কোনোদিন বাবার কাঁধে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে নিজে বসে থাকেনি। মা যতক্ষণ পারত ততক্ষণ কিন্তু সংসারের সমস্ত কাজ এবং সমস্ত জায়গায় একা একা নিজেও যেত। এত কথা বলতে বলতে না একটা কথা না আমার হঠাৎ মনে পড়েছে। অ্যাকচুয়ালি মায়ের তো একটা কথা দিয়ে বোঝানো যায় না, অনেক কিছু জীবনে মায়ের ঘটনা আছে। তবুও একটা কথা মনে পড়েছে যেটা আপনাদের কাছে শেয়ার করতে খুব ইচ্ছে হচ্ছে। সেটা হচ্ছে আমাদের যখন মাধ্যমিক পরীক্ষা হতো তখন আমাদের বাচ্চাদের যেমন সেন্টার একদম এমন জায়গায় পড়ে যে বাড়ির থেকে যাওয়া যায়, কিন্তু আমাদের সেন্টার না অনেকটা দূরে পড়তো। সেখানে গিয়ে কোনো মেসে নইলে কোনো হোস্টেলে থাকতে হতো, নইলে কোনো বাড়ি ভাড়া করে থাকতে হতো। তো আমার যখন মাধ্যমিক পরীক্ষা হয় তখন তো আমি সেই বাইরে গিয়েছিলাম। তো তখন কিন্তু আমি যেখানে ছিলাম সেখানে আমাদের বাড়ির থেকে তখন ভ্যান চলতো আর কি, তো ভ্যানে করে যেতে 1.5-2 ঘন্টা লাগতো, আর হেঁটে যেতে তো 3.5 ঘন্টা 4 ঘন্টা এরকম লেগে যেত। কিন্তু আমি তো সেই মেসে থাকতাম, কিন্তু আমার মা বাড়িতে থাকতো। প্রত্যেক দিন সকালবেলা বাড়ির রান্না বান্না শেষ করে মা কিন্তু কিছুটা হাঁটা পাতে, কখনো একটুখানি ভ্যান পথে মা আমার কাছে যেত, আমাকে নিয়ে পরীক্ষার সেন্টারে যেত। যতক্ষণ আমার পরীক্ষা হতো সেখানে দাঁড়িয়ে থাকতো, আবার সেই আমার পরীক্ষা শেষ হলে আমার সেখান থেকে নিয়ে ম্যাচে ফিরিয়ে দিয়ে ম্যাচে রেখে আবার মা সেই হাঁটা পথে বাড়ি আসতো। সেই বাড়ি আসতে আসতে রাত 7টা-8টা বেজে যেত। ফের ঘরে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিত, ফের আবার ভোর রাত্রে উঠে বাবার জন্য রান্নাবান্না করে রেখে আবার আমার স্কুলের উদ্দেশ্যে আমার পরীক্ষার সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়তো। তো এইসব কথা মনে পড়লে না এখন খুব অবাক লাগে, ভাবি যে মানুষ বয়স হয়ে গেলে কতটাই অথর্ব হয়ে যায়। যাই হোক, যে গল্পটা বলছিলাম, তারপরে তো অনেক টোটো অটো চেষ্টা করে পেলাম না, রিজার্ভ করেও পেলাম না। তারপরে মা নিজেই বলল যে এরকম কাটা কাটা করে যাওয়া যায়।
তো মা একটা পথ বললো, সেই পথে প্রথমে অটোয় করে আসলাম, তারপরে টাটা ম্যাজিকে করে তারপরে সেই জায়গায় পৌঁছে আবার অটোয় করে আর এই খেয়াতে চলে এসেছি। আর আজকে না মা গঙ্গা অনেক শান্ত ছিল, তবে ওঠার সময় আমি একটা প্রণাম করেই তবে উঠলাম। কেন বলুন তো, আমি না নিজে চোখে দেখিনি, তবে কোথাও কোথাও কখনো কখনো না কারো কারো ভিডিওতে দেখেছি যে অনেক সময় না হঠাৎ করে মা গঙ্গার বুকে বান চলে আসে। আর যখনই আমি এই খেয়া পেরোতে যাই তখনই আমার সেই কথাটা কিন্তু খুব মনে পড়ে। তো যাই হোক, আজকের ওয়েদারটা একটুখানি ভালো আছে বলেও বাঁচুয়া, কারণ সকাল থেকে যা মানে অবস্থা ছিল, ঘুম থেকে তো উঠে দেখি একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো মনে মনে ভাবছিলাম যে কী জানি কেমনভাবে বাইরে বেরোবো আজকে, কারণ মা সঙ্গে আসবে সেই একটা চিন্তা ছিল। কিন্তু এটা ভাবলেও কিন্তু আমার মনের কথা আমি মুখে প্রকাশ করিনি। কিন্তু তবুও মা 2-3বার এসে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, কী রে এরকম বৃষ্টি হলে কি করে বেরোবো। তো আমি মাকে বললাম, মা চিন্তা করো না, একটুখানি সময় দাও, আর একটুখানি বেলা হোক, দেখবে বৃষ্টিটা ঠিক থেমে যাবে। তো আমারও মনে সেই বিশ্বাস ছিল, কারণ আমি না সত্যি কথা বলছি, ছোট ঘটনা হোক আর বড় ঘটনা হোক সেটা আমার কাছে কোনো ব্যাপার না। আমি যখন দেখি সামনে কোনো অসুবিধা বা বিপদ আছে, আমি না কোনো কিছুর প্রতি আশা ভরসা হারাই না। আর সবথেকে বড় কথা, আমার সময়ের প্রতি আমি খুব বিশ্বাস রাখি, আর ভগবানের প্রতিও আমার খুব বিশ্বাস থাকে। কারণ যখন মজুমদারের অপারেশনের জন্য এনেছিলাম সেই সময় থেকে না এই জিনিসটা আমার মনের ভিতরে খুব শক্ত করে গেঁথে গেছে। আমি মনে করি যে যখন কোনো বিপদ আসবে না সামনে, তখন কিন্তু অধৈর্য হলে হবে না, মনকে অস্থির করলে হবে না, মনটাকে একদম ধৈর্য ধরে শান্তভাবে সেই মানে সময়টা, যে খারাপ সময়টা সেটাকে পেরোতে হবে। আর সামনে যে বিপদটা আছে সেটাকে কিন্তু একদম মানে মনকে বিচলিত না হতে দিয়ে 2 হাত দিয়ে সেই বিপদটাকে মানে তোমার বিপদের সাথে লড়ে যেতে হবে। তাহলে দেখবেন ভগবান না আপনার জন্য একটা ঠিক নতুন রাস্তা বার করে দেবে। ভগবান কখনো তার সন্তানদের না কোনো বিপদেই ফেলে রাখে না। অ্যাকচুয়ালি আমি এখন কেন বললাম, ব্যাপারটাই ছোট ছিল, কিন্তু আমি সব সময় এই মনে করেই চলি যে ঠিক কোনো কিছু না কোনো কিছু একটা ভালো হবেই। তাতে কী হয় বলুন তো, অনেকটাই সুবিধা হয়, মনটাও অনেকটা ভালো থাকে। তো যাই হোক, দেখুন না দিদির বাড়ি চলে এসেছিলাম, এসে তো কিছুক্ষণ প্রিয়া দিদির বিড়ালগুলোর সাথে খেললো, আর তারপরে আমি আর দিদি আর প্রিয়া এখন পার্লারের জন্য বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি দিদি বারবার ফোন করছিল, বলছিল তোরা যখন আসবি না একবার পার্লার থেকে হয়ে তারপরে ঘরে ঢুকবো, আমি শাড়ি পরে রেডি হয়ে থাকবো। কিন্তু সেই তো আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। তো দিদি বলল ঠিক আছে বাড়ি চলে আয়, তারপরে মাকে একটু শাড়ি দিয়ে একটা চেঞ্জ করার জন্য আর আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি দিদির বাড়িতে তো দিদির শাশুড়ি মা আছে, তারপরে দিদির ননদ আছে, জামাইবাবু আছে। তো মা ওনাদের সাথে কথা বলছে আর আমরা চলে এসেছি। আর আমি শুধু একটুখানি ভ্রু প্লাক করবো আর দিদিও ভ্রু প্লাক করবে। আর প্রিয়া একটু বললো হেয়ার ওয়াশ করবে। প্রথমে তো কোনো ঠিকই ছিল না ও হেয়ার ওয়াশ করবে, কিন্তু আমরা আসছি দেখে ও বলল যে আমিও করব চলো। তো আমি বললাম ঠিক আছে একটুখানি করে নে, কারণ বাড়ি থেকে আসার পরে না শ্যাম্পু করেনি, তো এখানে করলেও অনেকটা মানে ভালো থাকবে আর কি চুলটা। যদিও ওখান থেকে এখানে চলে এসেছে, আবার চুলের একটা এফেক্ট পড়বে, তারপর চুল একদম ওঠা শুরু হয়ে যাবে। তো যাই হোক, পিয়ার তো ওইগুলো করছিল, আর আমরা না মিষ্টির দোকানে চলে এসেছি। পিয়াকে বললাম যে পিয়া তোমার শেষ হলে চলে যেও, কারণ বেশি দিন না, রাস্তার এপার আর ওপার, আর আমরা একটু এখন চলে যাচ্ছি। তো আমি না যখন দিদির বাড়ি গিয়েছিলাম তখন মিষ্টি নিয়ে যাইনি, জানতাম যে বাইরে আর একবার আসবো, তাই হাতে ব্যাগপত্র ছিল বলে আর মিষ্টি নিইনি। তাই দিদিকে যাওয়ার সময় বললাম চল একটুখানি মিষ্টি নিয়ে যাই। তো এটা তো শ্রাবণ মাস, তাই পুরো রাস্তায় কিন্তু সবাই এই যে মানে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে এরকম বাঁকে করে, দেখতে খুব সুন্দর লাগছে। আর প্রিয়া কিন্তু চলে এসেছে, এসে সবাইকে দেখাচ্ছে আর কি যে কেমন হয়েছে। তো যাই হোক, এই সিঙ্গাড়াগুলো নিয়ে চলে এসেছিলাম আর একটুখানি মিষ্টি নিয়েছিলাম। আর এই চায়ের প্যাকেটটা দেখাচ্ছে কি বলতো, ওই মা নিয়ে এসছে জামাইবাবুর জন্য। আমার জামাইবাবু এত চা খেতে ভালোবাসে, সেটা মানে কথায় মানে বলে বোঝাতে পারবো না। সারাদিন ভাত খেতে না দিয়ে কিন্তু শুধুমাত্র চা দেওয়া যায় মানে ঘন্টায় ঘন্টায়, তাহলে জামাইবাবু কিচ্ছু খেতে চাইবে না, এতটা চা প্রিয় মানুষ আর কি। তো যাই হোক, এখন তো দিদি হাতে হাতে সবাই একটুখানি সিঙ্গাড়া আর মিষ্টি ধরিয়ে দিয়েছে। আর আমার মিষ্টির দোকানের মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে। ওই যে একটুখানি আলুর খোসা সমেত বেশ আলুর পুর থাকে আর মিষ্টি মিষ্টি হয় না, ওটা খেতে খুব ভালো লাগে। তো সবাই তো এখন আমরা একটুখানি মিষ্টি খাচ্ছি।
দিদির বাড়ি এসে এই বিড়াল ছানাগুলো যদি না দেখাই তাহলে কিন্তু আমার ভিডিওটা পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে। এই যে কালো কালো বিড়ালটা আগে চলে গেল, ওটার নাম কি জানেন? আমার দিদির নাম দিয়েছে কৃষ্ণকলি। একটার নাম আছে এই যে দুধ খাচ্ছে, এর নাম গুলে, আর একটার নাম আছে খুচি, মানে আরও অনেকগুলো আছে যেগুলোর এরকম এরকম নাম আছে। প্রত্যেকটা নাম তো আমার মনে নেই। আর এরা না, আমি যে বিড়াল ছানা বলেছি এটা শুনলেও আবার আমার দিদি রাগ করবে, কারণ এরা হচ্ছে আমার দিদির সন্তান। তো সেরকম করে ওদেরকে ডাকতে হবে আর কি। যদিও আমিও খুব ভালোবাসি, কিন্তু আমি না ও দিদির মতো করে ভালোবাসতে পারি না। তো যাই হোক, দেখুন না, এখন না 3 জনে না, সরি 4 জনে, মানে আমি, প্রিয়া, দিদি আর মা মেলায় বেরিয়েছি মেলা দেখব বলে। এখানে যে মাহেশ আছে না, মাহেশের রথ পুরো 1 মাস থাকে, তাই আমার ভাগ্যে জুটেছে এইবার। আমি কিন্তু কোনোবার এতদিন এখানে আমার বিয়ে হয়েছে, দিদির বাড়িও আছে, তবুও মেলা দেখিনি। হ্যাঁ, এক আধবার সোজা রথে এসেছি, একদিন ঘুরে চলে গেছি, কিন্তু মেলা আর দেখা হয়নি কোনো দিন। তো এইবার আমি মেলা দেখতে এসেছি। সাথেও কিছু দরকার আছে, আমার কিছু পর্দা কিনবো আমার নতুন ফ্ল্যাটের জন্য। তো জামাইবাবু বলেছিল এখানে বেশ ভালো ভালো পর্দা উঠেছে, তুমি যখন আসবে তখন এখান থেকে ঘুরে যাবে। তো সেই একটা কাজ কিন্তু আমি হাতে নিয়েই এসেছি, যে পর্দা কিনবো। তো মেলার ভিতরে তো ঢুকে পড়েছি। আর প্রথম কথা, দ্বিতীয় কথা, আমরা 4 জন এসেছি কেন জানেন? মানে দিদির শাশুড়ির মা অনেক বয়স হয়ে গেছে, উনি এখন সেইভাবে হাঁটতে চলতে পারেন না, কানেও শুনতে পায় না, তো উনি তো আসতে পারেন না। আর দিদির যে ননদ আছে উনি অনেকবার বলা হয়েছে, কিন্তু শরীরটা ভালো না বলে আসেনি। তবে জামাইবাবু এসছে আমাদের সাথে পরে। আমি পর্দা কিনবো, সেগুলোকে কেমন নেব না নেব দেখার জন্য, হেল্প করার জন্য। তো চলুন, আমি এখন পর্দাগুলো তো নেব বেছে, তারপরে পুরো মার্কেটটা ঘুরে দেখব। কিন্তু এই যে মেলাটা আমি পুরো ঘুরে দেখব, সেগুলো কিন্তু আমি আর মুখে কিছুই বলবো না, কোনো শব্দই করব না। আপনারা আমার সাথে সাথেও ঘুরে দেখবেন কি কিনছি, কোন দোকানে যাচ্ছি, কি খাচ্ছি। তো তার জন্য আমার ভিডিওটা আমি বলতে গেলে এইখানেই আমার কথা স্টপ করে দেবো। এরপরে যে ভিডিও চলবে সেটা শুধু নিঃশব্দে ভিডিও চলবে। তো চলুন, আপনারা মেলাটাও দেখতে থাকুন। গোল্ডেন সেট হেলিকপ্টার সাইকেল প্লেন নেবেন 15 টাকা ও 20 টাকা, রেল ঝুপঝুরি বাঞ্জারা ডক্টর সেট নিন 15 টাকা ও 20 টাকা। সাদা বাঁধানো কলা, সিটি গোল্ডের কলা বাউটি। সরু চেন নেবেন 15 টাকা ও 20 টাকা। আপনাদের এই মেলা তাহলে এটা দুটো জানলার আর একটা দরজা আর আমাদের দোকান চলে যাবে আর বাইরে প্যান্ডেল ঘরে তো দেখতে। তাহলে কি হবে? তাই বলছি আর মায়ের ও বৌদি, ও দিদি ভাই, এদিক ওদিক ছোটাছুটি না করে সোজা গুচি গুচি পায় এটা কি আছে কি ছাপা মালে আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। আপনি ছবি পাঠাবেন, এটা 2-4 দিন 6 দিন সময় লাগবে, কিন্তু পেয়ে যাবেন। তুই তো হাতে করিস না। প্লাস্টিকের দিতে ধর কত করে এগুলো নেবো কত? 25 টাকা। এগুলো খুব দাম বলছি, আমার কাচের দাম নেবার ইচ্ছে ছিল। এই যে দেখ, এগুলো আইসক্রিম, এগুলো দেখ আইসক্রিম। এইখানে থাকলে এখান থেকে নেওয়া যায়। দাদা এটা কত? 25 টাকা। কত নিবি? ভালো দেখ, নিবি তো নে। আর নেই, এটা আর নেই। ছোট ওসব ছাড় নেই, আর কালার নেই।
কি আচ্ছা এগুলো কিসের? সেরামিক নাড়াটা কি আছে না? এগুলো কিসের না কিসের মানে এই কাপগুলো দেখে আমার এমন ইচ্ছে হচ্ছে না, কাঁচের কাপগুলো। দাদা এই কাপগুলো কত? 40 টাকা। দুটো নিয়ে যা দুটো যা নেবেন যেটাই নিন প্রতিটি জিনিস হরেক মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা, কিছু কম হবে না, কিছু বেশি। এখানে কি দেখছিস? কানে কানে তো কত? গ্যাস চালানো লাইট টর্চ লাইট মাত্র 30 টাকা। নেল কাটার কাশি বাচ্চাদের রং পেন্সিল 30 টাকা। বাচ্চাদের পেন্সিল ব্যাগ 30 টাকা। মানি ব্যাগ 30 টাকা। চাবির রিং ফুলের তোড়া ফুলদানি মাত্র 30 টাকা। বাচ্চাদের গাড়ি বন্দুক পাবেন মাত্র 30 টাকা। 30 টাকা 30 টাকা 30 টাকা। এখান থেকে যে জিনিসটি আপনি নেবেন পাবেন মাত্র 30 টাকার বিনিময়ে। এগিয়ে আসুন আমাদের এই দোকানের কাছে এবং যে জিনিসটি আপনার পছন্দ আপনি সংগ্রহ করুন মাত্র 30 টাকার বিনিময়ে। না না, দেখলেই যে কিনতে হবে এমন কথা নয়। আসুন, দেখুন, পছন্দ করুন এবং পছন্দ হলে তবেই আমাদের কাউন্টার থেকে সংগ্রহ করুন মাত্র 30 টাকার বিনিময়ে। মাত্র 30 টাকার বিনিময়ে। কাটে কাটে আরে এই যে আগে 10 টাকা খেয়ে দেখ। চাট চল। আপনারা পাচ্ছেন ছোট বড় সবার প্রিয় মনের মতো বিভিন্ন স্বাদের চাট। তো মেলার ভিতরে আপনাদের আর কোনো ডিস্টার্ব করিনি, আমার সাথে সাথে মেলাটাকে ঘুরিয়ে দিয়েছি। তো ভিডিওটা বড় করব না, এইখানেই শেষ করব। আর আজকে মেলায় কী কিনলাম সেটা কালকের ভিডিওর সাথে আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখান থেকে বাদাম নিচ্ছি, শুনলাম জামাইবাবু নাকি জিলাপি নিয়ে গেছে, তো বাড়ি গিয়ে গরম গরম বাদাম আর জিলাপি খাবো। তো যাই হোক, যারা ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে এই অবধি চলে এসেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ